দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছি সুরভি আলম তরণী। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্য দিয়ে আদালত অবমাননা মামলায় 6 মাসের কারাদণ্ড দেয়া হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্ট বিষয়ে প্রথমবার কোনো মামলার রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ঘটনায় গাইবান্ধার এক যুবলীগ নেতাকে দেয়া হয়েছে 2 মাসের দণ্ড। গেল বছরের জুলাই আগস্টে তীব্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালান সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতের দিল্লিতে। এরপর থেকে মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একে একে মামলা হতে থাকে দেশ জুড়ে। আপনি ভালো থাকবেন। সেই ধারাবাহিকতায় গেল অক্টোবর গাইবান্ধার যুবলীগ নেতা বুলবুলের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে 227 মামলার প্রসঙ্গ উল্লেখ করে সমসংখ্যক বাদীকে হত্যার লাইসেন্স পাওয়ার কথা বলেন তিনি। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে। ফরেনসিক পরীক্ষায় সেই ফোনালাপটির সত্যতাও পাওয়া যায়। ফলে শুনানি শেষে বুধবার এই মামলার আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই মামলায় বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়। যদিও আদেশের পর গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানান তিনি। একটু বলা করে বলে দিয়েছে, ওই যে চিফ প্রসিকিউটর আসলে বলবেন। তবে রায়ে অসন্তোষ জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। জাজমেন্টে দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কি করব সেটা পরের বিবেচনা। গ্রেফতারের দিন বা আত্মসমর্পণের পর থেকে শেখ হাসিনা ও বুলবুলের এই দণ্ড কার্যকর হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য একসময় যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা, আজ সেই আদালতেই দণ্ডিত হলেন তিনি, যা জুলাই আগস্টের প্রথম কোনো মামলার দণ্ড। আর এই আলোচিত মামলার আদেশটি বিচার বিভাগের ইতিহাসে স্থাপন করল এক নতুন দৃষ্টান্ত। আদালত তার আদেশে পর্যবেক্ষণে বলেছে শেখ হাসিনার ঔদ্ধত্যপূর্ণ সেই মন্তব্য ছিল পুরো বিচার বিভাগের জন্য হুমকি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। প্রথম কোনো মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে সাজা দিল ট্রাইব্যুনাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার কারাদণ্ড হলো। আসলে এই বিশ্লেষকরা কিভাবে দেখছেন বিষয়টিকে একটু জানাবেন। তরুণী, আসলে আপনি দেখেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2010 সালের 25শে মার্চ শেখ হাসিনা সরকারের নেতৃত্বে গঠিত হয়েছিল 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। আজকে সেই ট্রাইব্যুনালেই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে যিনি তৈরি করেছিলেন আজকে তাকে কিন্তু দণ্ড দেওয়া হলো। এবং এই মামলাটিতে ত্রিপক্ষীয় শুনানি হয়। ত্রিপক্ষীয় শুনানি এ কারণে বলছি, কারণ চিফ প্রসিকিউটর নিজে শুনানি করেন, একজন অ্যামিকাস কিউরি আদালতের বন্ধু হিসেবে আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন, আর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনিও যুক্তিতর্ক পেশ করেন। এই ত্রিপক্ষীয় শুনানির পর কিন্তু এই সিদ্ধান্তটি আসে। সেক্ষেত্রে চিফ প্রসিকিউটরের প্রথম এবং সবচেয়ে শক্ত যে আর্গুমেন্টটি ছিল সেটি হচ্ছে যে যেহেতু গণমাধ্যমে বাংলা এবং ইংরেজি জাতীয় দৈনিকে শেখ হাসিনার এই আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দেওয়ার জন্য 2 দফা সময় দেওয়া হয় এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশ করার পরও যথাযথ কোনো ব্যাখ্যা না আসা কিংবা এই বিষয়টিকে রাজনৈতিক নেতৃত্বের পর্যায় থেকে অস্বীকার না করা, এটিকে তারা মনে করেছেন যে এই যে মৌন সম্মতি, এই মৌন সম্মতির মধ্য দিয়ে অ্যাডমিট করে নেওয়া হয়েছে যিনি এই অভিযোগ যার বিরুদ্ধে তিনি আসলে সেটি করেছেন। পাশাপাশি এটি যে এআই জেনারেটেড কোনো কনভারসেশন ছিল না সেটিও ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে। এই জায়গায় এসে শেখ হাসিনার যিনি আইনজীবী তিনি যেমনটি চেয়েছিলেন যে আসলে যারা যারা সেই রিপোর্ট প্রদান করেছিল তাদের উপস্থিতি, কিন্তু আদালত তাকে বলেছেন যে যেই কনভারসেশনটা হচ্ছে এই কনভারসেশনটা আপনি শুনেন এবং সেই কনভারসেশনটা
পুরো আদালতে কিন্তু আবার পুনরায় শোনানো হয় এবং শোনানোর পর তখন বলে যে কনভারসেশনে আপনার কোনো দ্বিমত রয়েছে কিনা, সেক্ষেত্রে কিন্তু তিনি কিছুটা অসহায় বোধ করেন। তবে এখন প্রশ্ন আসতে পারে যে এর পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো কি হতে পারে। এর পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো হতে পারে যেটা হচ্ছে যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদেশটা দিলেন, এই আদেশটা প্রকাশ হওয়ার পর তার 30 দিনের মধ্যে কিন্তু এই আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে এবং ট্রাইব্যুনাল আইনে সেটা রয়েছে। এবং সেই সিদ্ধান্তটি কি তিনি নিয়েছেন কিনা তিনি এখনও স্পষ্ট করেননি। তিনি বলেছেন যে আসামিপক্ষের যিনি আইনজীবী আমির হোসেন, তিনি বলেছেন যে পূর্ণাঙ্গ আদেশটি তিনি হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত দেবেন। সেই ক্ষেত্রে ব্যাটেল ইজ নট ফিনিশ ইয়েট। আইনি লড়াইটা আমার মনে হয় আপিল বিভাগ পর্যন্ত গড়াবে এবং আপিল বিভাগে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হবে আদালত অবমাননার অভিযোগে দণ্ডটি কতটুকু হবে কিংবা আদৌ হবে কিনা। তো এই হচ্ছে এই মামলার সার্বিক পরিস্থিতি। একদম পরিষ্কার। মিজান আহমেদ, আপনাকে ধন্যবাদ বিস্তারিতভাবে বলার জন্য। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা থাকলে সংস্কার ইস্যুতে জুলাইয়ের মাঝামাঝিতেই ঐক্যমতে আসা সম্ভব মনে করে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কারের মধ্য দিয়েই গণ অভ্যুত্থানের সাফল্য এগিয়ে নেয়ার তাগিদ তাদের। জামায়াত বলছে জুলাইয়ের মধ্যভাগে সনদ না হলেও দ্রুত এটা করা জরুরি। দ্বিমত থাকা বড় ইস্যুগুলোতে কমিশন বা সরকার কৌশল নেবে, প্রত্যাশা তাদের। নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ নিয়ে বেশিরভাগ দল একমত বলেও জানিয়েছে দলটি। আগে যখন আমরা সকলে মিলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ৮ম দিনের বৈঠক। দিনের এজেন্ডা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। বৈঠকের সূচনা বক্তব্যে সংস্কার ইস্যুতে জুলাইয়ের মাঝামাঝিতে একটা ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে প্রত্যাশার কথা ব্যক্ত করেন কমিশনের সহসভাপতি। আমরা যেন সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টায় আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করছেন। আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। মধ্যাহ্নবিরতিতে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে নিজেদের মত দেন বিভিন্ন দলের নেতারা। সীমানা নির্ধারণ হবে সাধারণত এটা হয় কখন, যখন আমাদের জনশুমারি, যেটা আদমশুমারি নামে খ্যাত, নির্বাচন কমিশন তারা নির্ধারিত সময়ের জন্য এই ধরনের কোনো একটা কমিটি করে তাদের অধীনেই এই কার্যক্রমগুলো করতে পারে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশেষায়িত কমিটি কাজ করবে যাতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়। যদি আমরা নির্বাচন কমিশনকে সাফিসিয়েন্টলি স্ট্রং করা এবং স্বাধীন করবার আইনের ব্যাপারে সবাই একমত হতে না পারি, সেক্ষেত্রে উত্তম হবে স্বাধীন বাউন্ডারি কমিশন আলাদা করে দেওয়া, যেমনটা ভারত সহ বিভিন্ন দেশে আছে। সংসদীয় এলাকায় সীমানা নির্ধারণ নিয়ে বেশিরভাগ দল নীতিগতভাবে একমত জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, দ্বিমত থাকা বড় ইস্যুগুলোর সমাধানে কমিশন বা সরকার কৌশল নিতে পারে। আমরা চাই যে মেজর এগুলোতে যেন আমরা ঐকমত্যে পৌঁছতে পারি। একেবারেই পৌঁছতে না পারলে যদি দেখা যায় 3/4 লোক পৌঁছছে, মোর দেন 80% একমত হয়েছে, তো সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই গভর্নমেন্ট অ্যান্ড কমিশন উইল ফিক্স আপ সাম স্ট্র্যাটেজি। জুলাইয়ের চেতনা ধরে রেখে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একটি বিশেষায়িত কমিটি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের আন্তরিকতা থাকলে এ মাসের প্রথমার্ধেই জুলাই সনদ অভ্যুত্থানের সাফল্য এগিয়ে নেওয়ার তাগিদ আলী রিয়াজের। এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকের এই বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ প্রায় 30টির মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং কি কি গুরুত্বপূর্ণ বিষয় শেষ পর্যন্ত সুরাহা হলো তাহলে? সুরভি, বিষয়টি হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই যে রাজনৈতিক দলগুলোর বৈঠক, এই বৈঠকটি কিন্তু আজকে ৮ম দিনের মতোই বৈঠক। যদি একটু বলি আপনাকে, সেই জায়গা থেকে আজকে বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে। এখন সবশেষ বৈঠকের পরে যে একটি আনুষ্ঠানিকতা থাকে সেটি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামতগুলো আসলে দিয়ে থাকেন। তো সেই জায়গা থেকে একটু বলতে চাই যে আজকের যে মূল এজেন্ডা ছিল তার মধ্যে অন্যতম যেটি ছিল প্রথম এজেন্ডা, সেটি হচ্ছে যে নির্বাচনী অর্থাৎ সংসদীয় আসনে যে নির্বাচনী যে এলাকা, যে সীমানা নির্ধারণ, সেই বিষয়টি। তবে আজকে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে বিভিন্ন এজেন্ডাগুলো বারবারই ঘুরে ফিরে এসেছে কিছু গুরুত্বপূর্ণ বা মৌলিক সংস্কারের যে ইস্যুগুলো ছিল সেই জায়গা থেকে আজকে কিছুটা সুখবরই বলা যেতে পারে যে ঐকমত্য কমিশন যে বৈঠকটি হয়েছে সেখানে অন্ততপক্ষে আজকের যে মূল এজেন্ডাটি ছিল, প্রথম এজেন্ডা, সেটি হচ্ছে যে এই যে সীমানা নির্ধারণ নির্বাচনী এলাকার, সেই জায়গাতে বেশিরভাগ রাজনৈতিক দল অনেকটাই কিন্তু ঐকমত্যে পৌঁছতে পেরেছেন। অর্থাৎ বলা হয়েছে যে আগের যে বিষয়টি ছিল সীমানা নির্ধারণ নিয়েও এক ধরনের রাজনীতি ছিল, সেখানে
একটু পক্ষপাতদুষ্ট বিষয় ছিল। তো সেই জায়গা থেকে বের হয়ে এসে নির্বাচন কমিশনকেই একটি সহযোগিতা করবে একটি বিশেষায়িত কমিটি, সেটি সংবিধানের 119 অনুচ্ছেদেও কিন্তু উল্লেখ আছে বিষয়টি। তো সেই জায়গায় অর্থাৎ সামনের যে জাতীয় নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনেই এই বিষয়টি সেখানে আসবে এমন একটি মতবাদে কিন্তু মোটামুটি আমরা দেখেছি আজকের ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছেছেন। তো আরেকটি এজেন্ডা আমরা দেখেছি যে আরেকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল আজকের দিনের শুরুতে, সেটি মধ্যাহ্ন বিরতির পরে গিয়ে সেই আলোচনায় বৈঠকে উঠে, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই বিষয়টিতেও আমরা দেখেছি যে বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই ঐকমত্যে পৌঁছেছে। তবে এই তত্ত্বাবধায়ক সরকার যে কাঠামোটি আছে, সেই কাঠামোটি কীভাবে হবে, কেমন হবে, সেই বিষয়টা নিয়ে ভিন্নমত আছে, সেটি নিয়ে হয়তো আরও আলোচনার জায়গা রয়েছে সামনে। ভিন্নমতের জায়গা থেকে একটি বিষয় জানতে চাই যে জাতীয় ঐকমত্য কমিশনের শতভাগ প্রস্তাবে এক হওয়া না হওয়া নিয়ে নানা রকম প্রতিক্রিয়া রয়েছে, মতানৈক্য রয়েছে। আবার এখানে যেহেতু অনেকে ভারতের প্রসঙ্গও টেনেছেন, অন্যান্য দেশের উদাহরণ টেনেছেন, সেক্ষেত্রে বিশ্লেষকরা এটি নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন আসলে? এটি হচ্ছে যে মতামত তো থাকবেই, বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে নিজস্ব জায়গা থেকে মতামতগুলো দেবে। তো সর্বোপরি একটি আলোচনার জায়গা তৈরি হয় অন্ততপক্ষে বৈঠকের শেষ পর্যায়ে গিয়ে। তো সেই জায়গা থেকে যদি বলি আপনাকে, তাহলে বলতে হবে যে অর্থাৎ একটি বিশ্লেষণ আসে যে তখন কোন ইস্যুটি কোন পর্যায়ে গিয়ে শেষ হবে, সেই জায়গা থেকে আসলে বিশ্লেষণের জায়গাটি তৈরি হয়। যদি আজকের কথা বলি তাহলে বলতে গেলে যেমন জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একটি মতবাদ কিন্তু তারা দিয়েছে, সেটি হচ্ছে যে তারা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকারের সময়েই জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে, তেমন একটি মত তারা দিয়েছেন। তো তাতেও করে দেখা যায় যে এই বিষয়গুলো নিয়েই আবার পরবর্তীতে একটি আলোচনা হয়, একটি বিশদ আলোচনার জায়গা তৈরি হয়, তখনই একটি সামাপে আসলে আসা যায় এই জায়গা থেকে। আর যদি একটু বলি যে পিছন ফিরে আরও কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল, যেমন আমি আপনাকে 2 দিন আগের কথা যদি বলি যে সর্বশেষ যে বৈঠকটি হলো, তো সেখানে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি, এটি নিয়ে খুব আলোচনা হয়েছে, খুবই এজেন্ডা। কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে অন্তত এই ইস্যুতে খুব বেশি একমতে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। আমরা দেখেছি এটি ভিন্ন মত পোষণ করেছে বিএনপি সহ সমমনা দলগুলো। আবার অন্যান্য যে কিছু দল আছে, আমরা দেখেছি সিপিবি, বাম ঘরানা কিছু দল আছে, তারা আবার বলেছে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে তার জন্য আসলে একটি সুনির্দিষ্ট একটি কমিটি গঠন খুবই জরুরি। কারণ বিভিন্ন সময় দেখা গেছে, উদাহরণস্বরূপ বলা হয়েছে যে নির্বাচন কমিশন, সেই সঙ্গে দুদক, জাতীয় মানবাধিকার কমিশন, এই যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের যে নিয়োগগুলো হয়েছে আগে, সব কিছু হয়েছে আসলে এক ধরনের নির্বাহী আদেশের মধ্য দিয়ে, যেখানে একেবারেই কোনো নিরপেক্ষতা খুব বেশি সেখানে দেখা যায়নি। তো এইরকম একটি নিরপেক্ষতা যাতে থাকে, এই নিয়োগগুলো যাতে আরও স্বচ্ছতার মধ্যে আসে, সেই জায়গাগুলোই কিন্তু নিশ্চিত করতেই মূলত এই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক। এবং তারা বারবারই বলার চেষ্টা করছে, আজকে আপনি যেমন খবরেই বলছিলেন যে ঐকমত্য কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি কিন্তু প্রারম্ভিক বক্তব্যেও বলেছেন, এবং যখন এই যে বৈঠক আজকে সেটি শেষ হওয়ার পরেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এই জুলাই মাসের মধ্যেই জুলাই সনদটি তারা সামনে আনতে পারবে। অর্থাৎ এই যে রাজনৈতিক দলগুলো একটু ছাড় দেওয়ার প্রবণতা থেকে শুরু করে সেই সঙ্গে যে আন্তরিকতার নিশ্চয়ই আনোয়ার হোসেন, সামনের বৈঠকগুলোতে হয়তো আরো নতুন নতুন কোনো বার্তা পাবো আমরা। অসংখ্য ধন্যবাদ আনোয়ার হোসেন আপনাকে যুক্ত হবার জন্য। মানুষ এখন তরুণ নেতৃত্বের উপর আস্থাশীল। ভবিষ্যতে ছাত্রদের উপর পুলিশ মারমুখী হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাসব্যাপী জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাটে একথা বলেন তিনি। এই কর্মসূচিতে মানুষ ব্যাপক আগ্রহ, ভালোবাসার সমর্থন জানাচ্ছেন বলেও দাবি দলের নেতাদের। দেশ ঘুরতেই জুলাই পদযাত্রার দ্বিতীয় দিন বুধবার বেলা 11টায় রংপুর থেকে কুড়িগ্রামে যাত্রা করে এনসিপি। পথে চায়ের দোকানে থামেন সংগঠনের নেতারা। ছিল মৌসুমি ফলের সমাহার। গ্রামের সাধারণ মানুষের সহজ সাবলীল জীবনধারায় মুগ্ধ হন তরুণ নেতারা। আমাদের গাড়িতে আম দিয়ে যাচ্ছে, কেউ কাঁঠাল দিয়ে যাচ্ছে, কেউ আনারস দিয়ে যাচ্ছে। এই যে জনসম্পৃক্ততা, এটার জন্য আমরা বের হয়েছিলাম। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, আমরা আসতে পেরেছি। এজন্য বাংলাদেশের মানুষের কাছে ধন্যবাদ। কাঁঠাল তো গরমেরই ফল, আমরা সকালে নাস্তা না করে এটাই নাস্তা করছি। এটা সুস্বাস্থ্যকর, কোনো সমস্যা নাই। আমরা যেই সাধারণত ওই পরোটা ডিম ভাজি দিয়ে খাবারের চেয়ে এটা মাচ বেটার অল্টারনেটিভ। মানুষকে সাথে নিয়ে এই পদযাত্রায় ক্লান্তি নেই বলেও জানান তারা। আমাদের যারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসেছেন কিংবা সহযোদ্ধা, তারাও বিন্দুমাত্র ক্লান্তি এখানে দেখেননি। এবং কালকে আমরা অন্যরকম একটা উৎসাহ পেয়েছি। কয়েক হাজার মানুষ নিয়ে প্রায় 15 কিলোমিটার এই পদযাত্রা।
সোয়া 1টায় সংক্ষিপ্ত সমাবেশ হয় কুড়িগ্রামের রাজারহাটে। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশে নতুন করে আর কাউকে চাঁদাবাজি দুর্নীতি করতে দেয়া হবে না। আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। কোন দুর্নীতিবাজার প্রশ্রয় দেওয়া যাবে না। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চট্টগ্রামে ছাত্রদের লাঠিপেটার প্রসঙ্গ টেনে তিনি তাগিদ দেন পুলিশে সংস্কারের। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আবারও এই গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মমভাবে অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। 30শে জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে সব জেলায় চলবে এনসিপির এই পদযাত্রা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, কুড়িগ্রাম। জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন আজ। পদযাত্রা নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, কুড়িগ্রাম থেকে শুরু হয়ে পদযাত্রা এখন লালমনিরহাটে, কি দেখলেন? জনগণ কি প্রতিক্রিয়া জানাচ্ছে, আর নেতা কর্মীরাই বা কি বলছেন তাদেরকে? তরুণী, একদিকে নতুন নেতৃত্ব, অন্যদিকে রাজনীতিতে নতুনত্ব, ফলে মানুষের আগ্রহের জায়গাটাও অনেক বেশি। আমরা দেখছি এই পদযাত্রা কর্মসূচি যখন চলছে তখন সড়কের দুধারে দাঁড়িয়ে মানুষ তাদের অভিবাদন জানাচ্ছে। কেউ আসছে এখানটায় আসলে এটি প্রত্যক্ষ করতে, কেউ আসছে কথা শুনতে, আবার কেউ বা এই এনসিপির সাথে সম্পৃক্ত হতেই আসছে। আমরা আসলে এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথেই কথা বলে জানতে চাই যে তারা আসলে কেমন সাড়া পাচ্ছে। একটু জানতে চাই এই পদযাত্রা কর্মসূচিতে সাড়া কেমন পাচ্ছেন? সারা অভূতপূর্ব সারা। আপনি দেখছেন এখানে স্পন্টেনিয়াস ভাবে মানুষ যুক্ত হচ্ছে, সবাই তাদের কর্মক্ষেত্র থেকে বাইরে এসে যোগ দিচ্ছে আমাদের সাথে। আমাদের পদযাত্রা বড় থেকে বড় হচ্ছে, তো খুবই ভালো সারা। সবাই অনেক স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে। এই পদযাত্রা কর্মসূচিতে আপনাদের ফোকাসটা কি, কোন বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে? আমাদের পদযাত্রার ফোকাস দেশ গড়তে জুলাই পদযাত্রা। এখানে আমরা বিচারের কথা বলছি, সংস্কারের কথা বলছি, নতুন সংবিধানের কথা বলছি। যে রাষ্ট্র নিজের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে নাগরিককে গুম করবে, খুন করবে, সেই বাংলাদেশে আমরা আর ফেরত যাব না। যেই বাংলাদেশে শিক্ষা বা স্বাস্থ্য পণ্যে পরিণত হয়, সবার অধিকার সমুন্নত থাকে না, সেই বাংলাদেশে আমরা আর ফেরত যাব না। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কোনো দল, পক্ষ বা গুটি কয়েক মানুষের কাছে কুক্ষিগত থাকে, সেই বাংলাদেশে আমরা ফেরত যাব না। এটাই আমরা মানুষের কাছ থেকে দেশ পুনর্গঠন করা। আমরা একটু কথা বলতে চাই, ডাক্তার সামান্তা শারমিন রয়েছেন, একটু আপনার কাছে জানি, পদযাত্রা কর্মসূচিতে দেখছি দীর্ঘ পথ আপনারা হাঁটছেন, ক্লান্তি আসছে কিনা? না, ক্লান্তি আসছে না, বরঞ্চ প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমাদের বরঞ্চ আরো ক্লান্তির বদলে আমরা আরো এনার্জেটিক হয়ে উঠছি। এবং আমাদেরকে যে বড় একটা দায়িত্ব নিতে হয়েছে এই রাষ্ট্রের এই মুহূর্তে এসে, সেটা কাঁধে নেওয়ার জন্য আমরা আরো বেশি তৈরি হয়ে উঠছি বলে মনে করছি। অনেক ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, একটু আপনার কাছে জানতে চাই, পদযাত্রা কর্মসূচি আসলে শেষ যখন হবে তখন এনসিপির চেহারাটা কেমন হবে? আসলে আমরা আশা করি সারা দেশের প্রত্যেকটি জেলায়, উপজেলায় আমরা আমাদের বার্তা ছড়িয়ে দিতে পারবো, মানুষের আকাঙ্ক্ষার কথা শুনতে পারবে। এবং আমরা 3 আগস্ট যে আমাদের ইশতেহার ঘোষণা করেছি, যে মানুষের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ ঢাকায় বিশাল জমায়েত করে আমরা সেই ইশতেহার এবং এতমিদুসি সরকার ঘোষণাপত্র না দেয়া থেকে আমরা সেই ঘোষণাপত্র প্রকাশ করব এবং সরকারের জায়গা থেকেও সেটা আদায় করে নিব। যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আছেন, একটু জানতে চাই এই কর্মসূচিতে মানুষ আপনাদেরকে কি বলছেন, কি শুনছেন আপনারা? তারা একটা নতুন বাংলাদেশ চায় যেখানে দুর্নীতি থাকবে না, মূলত দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং মানুষ তার যেই রাষ্ট্র তাকে যে বেসিক অধিকারগুলো দিবে, একটা মানুষের চাওয়া এতটুকুই, স্কুলে যাবে, ভালো হসপিটাল সেবা, ভালো একটা কর্মসংস্থান, এতটুকুই। একটা মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো সেগুলি সে পূরণ করতে চায়, সৎ নেতা চায়, এটাই মানুষের চায়। সেই তাদের যে আকাঙ্ক্ষা সেটিকে ধারণ করতে পারছেন, সমাধান হবে? আমরা যত বেশি মানুষের কাছে যাচ্ছি তত বেশি আমরা দায়িত্বশীল হব। আমরা মানুষের প্রত্যাশাগুলো জানতে পারছি, আমরা দায়িত্বশীল হব।
সুরভি আলম তরুণী, আমরা আসলে শুনছিলাম নেতাকর্মীরা যেটি বলছেন, তারা মানুষের আকাঙ্ক্ষার কথা শুনছেন এবং এই আকাঙ্ক্ষাকে তারা ধারণ করছেন। আগামীতে তারা ক্ষমতায় গেলে এনসিপি মানুষের সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করার জন্য কাজ করবেন। আজকে সারাদিন দ্বিতীয় দিনের কর্মসূচিতে সকালে তারা কুড়িগ্রামের রাজারহাটে আসলে একটি পথসভা করেছেন। এরপর পদযাত্রা নিয়ে তারা গিয়েছিলেন কুড়িগ্রামে, সেখানে শহীদ মিনারে কথা বলেছেন। আমরা মানুষের ব্যাপক সাড়া দেখেছি। এরপরেই কিন্তু তারা লালমনিরহাটে এসেছেন। লালমনিরহাটের যে পূর্বের যে ঘূর্ণায়মান রঙ্গমঞ্চ ছিল এমটি হোসেন ইনস্টিটিউট, সেখান থেকে একটি পদযাত্রা নিয়ে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় এলাকার উদ্দেশ্যে রওনা করছেন। সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হবে। এই সমাবেশের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ করে তারা নীলফামারীর উদ্দেশ্যে যাবেন। সেখানে জি মাজেদ মাসুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে বলার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের 11 মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংক খাত। হাঁক ডাক আর আশ্বাসের বৃত্তে আটকে আছে সংস্কার প্রক্রিয়া। যেসব ব্যাংকের বোর্ড ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে, তারাও দেখাতে পারেনি কোনো চমক। শাস্তির আওতায় আসেনি ব্যাংক লুটেরারা। টাকা ছাপিয়ে সহায়তা দেওয়ার পরও চাহিদা অনুযায়ী আমানত ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। চলতি বছরের প্রথমার্ধে লোকসানের বোঝা আরও বাড়িয়েছে এসব ব্যাংক। জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটের কবল থেকে রক্ষা পায় দেশের ব্যাংক খাত। তবে 1 বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর 15টি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়। এতে এসব ব্যাংকের ব্যবস্থাপনায় সুশাসন ফিরে এলেও উন্নতি হয়নি আর্থিক পরিস্থিতির। শাস্তির আওতায় আসেনি লুটেরারা। দুর্নীতির সেই অনিয়মগুলোর সঙ্গে কারা কারা জড়িত, কিভাবে কি করেছে, তাদের কাউকে কি শাস্তির আওতায় আনা হয়েছে? ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে নতুন পর্ষদের হাতে ব্যাংক পরিচালনার দায়িত্ব দিচ্ছে। সত্যিকার অর্থে ব্যাংকে ঘুরিয়ে দাঁড়ানোর জন্য তারা কতখানি ভূমিকা রাখছে। ফরেনসিক অডিটের পর 5টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হলেও এতে আপত্তি এক্সিম ও এসআইবিএল এর। সময় চায় আরও কিছুদিন। মানুষ আমাদেরকে ডিপোজিট দিয়েছে 10.5 কোটি টাকা 9 মাসে। গভর্নর স্যার যদি একটু বলেন এক্সিম ব্যাংকটা আলাদা থাকুক, তারা ভালো করছে কিংবা তারা করতে পারবে, তাইলে মনে করেন আমি 3-4 টাইমস আপনি ডেভেলপ করে ফেলবো উইদিন 6 মান্থ। 26 সালের মধ্যে থেকে আমরা দেওয়া আরম্ভ করে দিব। 27-28 বাংলাদেশ ব্যাংকের টাকা শোধ করে। তবে আমানতকারীদের স্বার্থে একীভূত হতে আপত্তি নেই বাকি ব্যাংকগুলোর। লোকসানের বোঝা বাড়লেও সুশাসন ফিরেছে বলে দাবি করেন এই ব্যাংকার। সেটা যেহেতু লুটপাট হয়ে গেছে, মাফিয়া চক্র সেটা অবৈধভাবে নিয়ে গেছে, সেটাকে আইনগতভাবে আদায়ের চেষ্টা করছে। যেভাবে হোক আমাদের ক্লায়েন্টদেরকে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি এবং তারা ইতিমধ্যে বুঝতে পারছে যে মার্জারের মাধ্যমে একটা ভালো দিকে যাচ্ছে। মার্জারের মূল উদ্দেশ্য হচ্ছে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ। এই মার্জারের মাধ্যমে একটা সরকারি ব্যাংক হবে এবং এখানে সব ডিপোজিটারদের অ্যাকাউন্ট ট্রান্সফার হবে। এটা কিন্তু সোভরেন গ্র্যান্ট। কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত প্রক্রিয়া থেকে রেহাই পেতে পরিশোধ করতে হবে বাংলাদেশ ব্যাংকের ছাপানো অর্থ। এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন ব্যাংক সংস্কার প্রক্রিয়া ঠিক পথেই চলছে। ফলাফল পেতে সময় লাগবে আরও কয়েক মাস। ব্যাংকের ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে মেজর, যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটা সময় লাগে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। সম্পদের মান যাচাই হচ্ছে আরও 11টি ব্যাংকের। আর্থিক ভিত দুর্বল প্রমাণ হলে একই কাতারে যুক্ত হবে এসব ব্যাংকও। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।